2 ঘন্টার বৃষ্টিতেই ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। ফেনীতে গাছ পড়ে মহাসড়কে যান চলাচল ব্যাহত। ঝড় ও বজ্রাঘাতে 5 জেলায় 6 জনের মৃত্যু। এখানে আপনার 2 মিনিট বৃষ্টি হলে হাঁটুর উপর পানি উঠে যায়। এই রাস্তাঘাটগুলো এত নিম্নমানের যে এখানে পানি নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা নাই। আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালো ছাত্রলীগ। পরিবারের দুশ্চিন্তায় সময় কাটছে গাজা থেকে ঢাকা মেডিকেলে পড়তে আসা শিক্ষার্থীর। In your stand in solidarity with my people, the people of Palestine. I will thank the Student League at Bangladesh for this movement. রাফা ইসরায়েলি বিমান হামলায় 21 ফিলিস্তিনি নিহত। স্থল অভিযানে হুঁশিয়ারি। সম্প্রচার বন্ধের পর পূর্ব জেরুজালেমে আল জাজিরা অফিসে তল্লাশি। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। কোটিপতি 117 প্রার্থীর 94 জন লড়ছেন চেয়ারম্যান পদে, তথ্য টিআইবির। মফস্বলে লোডশেডিং কমাতে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রয়োজনে শহর এলাকায় বাড়িয়ে সমন্বয়ের পরামর্শ। বৃষ্টির পর জমাট পানিতে এডিসের প্রজনন বাড়ার শঙ্কা। ডেঙ্গু মোকাবেলায় ডিএনসিসির অভিযানে লাখ টাকা জরিমানা। ফেলনা জিনিস জমা দিলেই মিলছে অর্থ। হাতিয়ায় বিচারকের সই নকল করে রোহিঙ্গাকে কারামুক্তির চেষ্টা। সক্রিয় সংঘবদ্ধ চক্র। পেশকারকে 15 দিনের অব্যাহতি। যে দস্তখতটা, এই দস্তখত আমার না, তবে আমার সিলটা ব্যবহার করা হয়েছে। জেলখানা এরিয়াতে একটা চক্র আছে, রোহিঙ্গা ক্যাম্পে একটা চক্র আছে। জেলখানার কাগজগুলি যদি ভালোভাবে চেক আপ করা হয়, এই একটা কাগজ না, আর অনেকগুলি কাগজ পাওয়া যায়। শুভেচ্ছা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যেমনটি আপনাদের প্রথম শিরোনামে জানালাম, দেশ জুড়ে তীব্র দাবদাহের পর কয়েক জেলায় কালবৈশাখী হানা দিয়েছে। বেশিরভাগ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ঝড়ে ধসে পড়া ঘর চাপা এবং বজ্রপাতে মোট 6 জনের মৃত্যু হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো ফেনী জেলা। দীর্ঘ তাপ প্রবাহের পর কালবৈশাখীর হানা। দিনের প্রথম ভাগেই মধ্যরাতের অন্ধকার। ঈশান কোণের কালো মেঘ শীতল বর্ষা হয়ে ঝরে পড়ে প্রবল গর্জনে। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণে কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট স্থবির হয়ে পড়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে কালবৈশাখীর তাণ্ডবে মহাসড়কের উপর উপড়ে যায় গাছ। এতে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। সকাল থেকেই সিলেট বিভাগে থেমে থেমে বৃষ্টি। এতে বিপাকে পড়েন অফিস আর স্কুলগামীরা। বৃষ্টিটা এমন সময় হয়েছে গিয়া বাচ্চারা স্কুল টাইম, তারপরে আমরা অফিস টাইম। কালে কলেজে গেছিলাম, তারপর এখানে একটা বই চেঞ্জ করার জন্য আসছিলাম। তারপর বৃষ্টি আসছে, এখানে একটা বলছে বৃষ্টি কমবে তারপর বাসায় যাবো। আধা পথে বৃষ্টি, এর জন্য প্রায় 15-20 মিনিটই অপেক্ষা করতে করতে এখন সফল হলাম। 2 সপ্তাহ খরতাপের পর অবশেষে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছে চুয়াডাঙ্গাবাসী। বৃষ্টি হয়েছে খুলনা বিভাগের অন্যান্য জেলায়। এতে স্বস্তি নেমেছে জনজীবনে। হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুন্সিগঞ্জে তরমুজ, বাঙ্গি ও কুমড়ার ক্ষতি সবচেয়ে বেশি। কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। আবহাওয়া অফিস আগামী 13 মে পর্যন্ত সারা দেশে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছেন। বিচ্ছিন্নভাবে একাধ জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে, তা ছাড়া আপাতত বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা দেশের উপর আপাতত নেই। 11 থেকে 12 তারিখ পর্যন্ত। এর মধ্যেই দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আমিন বাবু, যমুনা নিউজ। এদিকে মৌসুমের প্রথম ভারী বর্ষণে ডুবল চট্টগ্রামের নিচু এলাকা।
বিকেলে ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কালো মেঘে আকাশ ঢেকে দিনের বেলাতেই একেবারে রাতের মতো অন্ধকার নেমে আসে, আর সাথে প্রচণ্ড বজ্রপাতে পুরো জনপদ কেঁপে ওঠে। ঝড়ো হয়, গাছপালা ভেঙে পড়ায় অনেক স্থানেই যান চলাচল ব্যাহত হয়। ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে এভাবেই তলিয়ে যায় বন্দরনগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। গত কয়েকদিন ধরে রাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, তবে সোমবার দিনের বেলা মৌসুমের প্রথম ভারী বর্ষণে হাঁটু থেকে কোমর পানির নিচে তলিয়ে যায় বন্দরনগরীর বেশিরভাগ নিচু এলাকা। এই পানিটা জোয়ারের পানি তো আসে, এখন বৃষ্টিতে স্বাভাবিক, এখন কষ্টটা আমাদের করতে হয় আর কি। যদি গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি পুরোটা পানির মধ্যে ডুবানো ছিল আধা ঘন্টা, লাইট বক্স নষ্ট হয়ে গেছে, ভিতরে ইঞ্জিনের মধ্যে পানি ঢুকছে। একটু বৃষ্টি পড়লে সাথে সাথে আপনার এই পানি উপরে উঠে যায়, হাঁটু সমান পানি উঠে যায়। বিকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, দিনের বেলাতেই নেমে আসে রাতের মতো অন্ধকার। হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। অনেক স্থানে সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ এবং স্কুল কলেজ ফেরত শিক্ষার্থীরা। আমরা অন্ধকারের মধ্যে পরীক্ষা দিয়ে আমরা হতাশায় ভুগছি এবং বের হয়ে দেখছি আমাদের হাঁটু জল, আমাদের এই চট্টগ্রামের জলাবদ্ধতা এখন শেষ হচ্ছে না। অবস্থা খারাপ, আমরা বের হয়ে দেখতেছি এখানে সমুদ্র হয়ে গেছে মোটামুটি, এক হাঁটু পার এমন পানি। এখন আমরা যাবো তো অনেক দূরে, মনে করেন দূরান্ত থেকে ছেলেরা এসেছে, স্টুডেন্টরা এসেছে, এখন যাওয়া অনেক অসুবিধা, কষ্টকর হবে। আমরা খাসমি স্কুলের স্টুডেন্ট, তো বন্যা এখানে যদি ঝুঁকি বন্য যে এটা যদি পদক্ষেপ না নেয় আমরা এরকম ভোগান্তিতে ভুগবো। সামান্য বৃষ্টি হলে কিংবা সাগরে জোয়ার এলেই চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি চান ভুক্তভোগীরা। যদিও জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের কাজ শেষ হলে চিত্র পাল্টাবে বলে আশ্বাস চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। নালা পরিষ্কার নেই, কিছু পরিষ্কার নেই, পানি যাচ্ছে না, এটাই তো আমাদের জন্য ভোগান্তি। অনেক বৃষ্টির কারণে পানি জমে আছে, শিক্ষার্থীরাও হাঁটতে পারতেছে না, গাড়িতে চলা দূরের কথা, হাঁটতে পারতেছে না। এখানে আপনার 2 মিনিট বৃষ্টি হলে হাঁটুর উপর পানি উঠে যায়। এই রাস্তাঘাটগুলো এত নিম্নমানের যে এখানে পানি নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা নাই। বিকাল থেকে বৃষ্টির সাথে বজ্রপাতে কেঁপে ওঠে পুরো জনপদ। প্রচণ্ড ঝড়ো হাওয়ার তোড়ে বন্দরনগরীর জাকির হোসেন রোডে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে ব্যাহত হয় যান চলাচল। আনোয়ারা, চন্দনাই সহ অনেক উপজেলায়ও সড়কে গাছ ভেঙে পড়ায় যান চলাচল অনেকক্ষণ বন্ধ থাকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মতো গাজায় গণহত্যা বন্ধ আর স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে এবার রাজপথে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থীরাও। ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন এবং পদযাত্রা ও সমাবেশে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয়। সবার মুখে ইসরায়েল বিরোধী স্লোগান। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বাংলাদেশের ছাত্রলীগের সংহতি সমাবেশ। লক্ষ্য স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ছাত্র আন্দোলনে সমর্থন জানানো। ইসরায়েল কর্তৃক যে সামরিক আগ্রাসন, নারী, শিশু এবং গণহত্যার যে মিছিল তারা ফিলিস্তিনের গাজায় চালাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। যে জুলুম অত্যাচার করতেছে এটা আসলে গ্রহণযোগ্যতা নয়। তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে এবং অবিলম্বে ফিলিস্তিনের সাধারণ মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে। এই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আসতে থাকে। প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয় ছাত্রলীগের হল, বিশ্ববিদ্যালয়, কলেজ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের পদচারণায় ভরে ওঠে মধুর ক্যান্টিন চত্বর। বেলা 12টায় সেখান থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে বের হয় বিশাল শোভাযাত্রা। বিশাল এই পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে যুক্ত হয়। উত্তোলন করা হয় ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা। এ সময় বাংলাদেশের অধ্যয়নরত ফিলিস্তিনের শিক্ষার্থীরা আকুতি জানান নিজ দেশের মুক্তির, সেই সাথে ধন্যবাদ জানান বাংলাদেশের মানুষের প্রতি। In your stand in solidarity with my people, the people of Palestine, who have been for 75 years now have been suffering through occupation and apartheid. I will thank the Student League at Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. Thank you for everyone today. সীমান্তের বাধা দূর করে ফিলিস্তিনের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরাও পাশে আছে। নিরাপদ পৃথিবী গড়তে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণ প্রজন্মকে আহ্বান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। আসুন সারা বিশ্বের তরুণরা
আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, একটি বসবাসযোগ্য, একটি সুস্থ, সুন্দর, নিরাপদ পৃথিবী উপহার দিয়ে যাই। আমরা মনে করি প্যালেস্টাইনে যারা আগ্রাসন পরিচালনা করছে, স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে, তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত, তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। বক্তারা হুঁশিয়ারি করে বলেন, গণহত্যার বেদনা সহ্য করা বাংলাদেশ কখনোই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার ঘটনায় চুপ থাকবে না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল, পদযাত্রাও করে সংগঠনটির নেতাকর্মীরা। ফিলিস্তিনি গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের একত্রে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এসব কর্মসূচি থেকে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে সরব ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল ও পদযাত্রা করে ছাত্রলীগ। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। রাজশাহী কলেজেও পতাকা মিছিল করে ছাত্রলীগ। অবিলম্বে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে এবং যে নির্যাতন চলছে সেই নির্যাতনটা অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলকে ফিলিস্তিনে হামলা করার সময় তাদেরকে যে অর্থ এবং অস্ত্র যারা সরবরাহ করে, আমরা সেটারও বন্ধ দাবি চাই। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল স্কোয়ার থেকে পদযাত্রা বের করে ছাত্রলীগ। ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। বরিশালে শেরি বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেন অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও। পতাকা উত্তোলনের পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালিত হয়। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে ছাত্রলীগ। ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রে ছাত্র বিক্ষোভে হামলার ঘটনার প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা। যে অন্যায়, অত্যাচার, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এইসব বন্ধ করা হোক। আমরা চাই একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র। সেই রাষ্ট্রের দাবিতে সারা পৃথিবীতে ছাত্ররা যে আন্দোলন করছে, সে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে পদযাত্রাও করেন নেতাকর্মীরা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে খুলনায় পতাকা মিছিল করে মহানগর ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া কুমিল্লা, টাঙ্গাইল, সাতক্ষীরা, পাবনা সহ দেশ জুড়েই ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। জাহিদ হাসান, যমুনা নিউজ। মাতৃভূমিতে বাবা মা স্বজনদের দিন কাটছে তাঁবুতে। প্রচণ্ড গরম আর পানির অভাবে সবাই জন্ডিসে আক্রান্ত। অথচ তাদেরও একটা সময় বাড়ি ছিল, কিন্তু 6 মাস আগেই সব গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বোমা। আজ এমন একজনের কথা আপনাদের জানাবো, যিনি দিনের পর দিন নির্ঘুম কাটাচ্ছেন এই ঢাকায়। প্রতিদিনই জানতে চান ফিলিস্তিনে কি তার বাবা মা বেঁচে আছেন। ঢাকা মেডিকেলে পড়ুয়া গাজার সন্তান ইব্রাহিম কিসকোর সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী, আর ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী শাহরিয়ার কবির সৈকত। ইসরায়েলের আগ্রাসনে পুড়ছে গাজা, নিঃশেষ হচ্ছে ফিলিস্তিন। নিজ মাতৃভূমিতে শুধু বেঁচে থাকার লড়াই পরিবার স্বজনের। নিরুপায় এই চিত্রের সাথেই নিত্য বসবাস ইব্রাহিম কিসকোর। আমার নাম ইব্রাহিম কিসকো, আমি ফিলিস্তিনি গাজা থেকে। এখন আমি বাংলাদেশে আমি পড়াশোনা করি, ঢাকা মেডিকেলের ছাত্র। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে কেমন আছেন তার আপন মানুষগুলো? They are staying in a tent. They are having food, kinda. They are having food, but not, healthy one. Especially in the last week, my two brothers and many of my relatives, they had jaundice. Talk about my brother, he used to go at 5 morning, Fajr time.
just to have like some liters of water, and you stay 3-4 hours and sometimes you don't get it. বাবার আস্থার দুই চোখ, মায়ের মমতা মাখা মুখ আর স্বজনদের 4 মাস আগে দেখেছিলেন ইব্রাহিম, তাও ছিল ভিডিও কলে। I talked to my family 3 days ago. Sometimes they get internet when they go to the border of Gaza, and it's kind of risky, but they have no choice. Maybe for the last 4 months I couldn't talk to my family, or I did not actually see my family on a video call. ফিলিস্তিনের এই যুবক জানান, এ যাবৎ কাছের ও দূরের মিলিয়ে হারিয়েছেন পরিবারের 75 সদস্যকে। তাদের বাড়িটি বোমা হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় গত 30 অক্টোবর। They bombed our residential place. Like as a family we live in one place. And at that time 75 members of my relatives were killed. 10 cousins including 10 cousins of mine. এক একটা ফোন কল যেন গাজায় রকেট ও মর্টারের শব্দ। পরিবারের চিন্তায় অস্থির কাটে প্রতিটি ক্ষণ। Our mental are occupied by the situation there. We always think about it. We always feel guilty of having our comfort while our families are not having that. ডাক্তার হতে ফিলিস্তিন থেকে ঢাকায় এসেছেন ইব্রাহিম। তিনি বুঝতে পারেন গাজার জন্য কতটা আবেগী সহমর্মী এখানকার মানুষ। I never felt like I'm alone here, especially in this time, among my Bangladeshi friends, and I'm really grateful for them. I'm really glad to be in Bangladesh, especially in this situation. মানুষ বেঁচে থাকে আশায়। ইব্রাহিমও আশায় আছেন, স্বপ্ন দেখেন স্বাধীন ফিলিস্তিনের। What I see, I feel like hopefully the upcoming days is going to be better for the Palestinians, hopefully. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা এবং শেষ সময়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আজ রাত 12টায় প্রচারণা শেষ হবে এবং আগামী 8 মে প্রথম ধাপের ভোট গ্রহণ, দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21 মে। এর মধ্যে ইভিএম সহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে গেছে। কাল থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা শুরুও হবে। ভোট সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে প্রায় 56% প্রার্থী ব্যবসায়ী। রাজনীতিতে ব্যবসায়ীদের এমন সম্পৃক্ততাকে অস্বাভাবিক বলছে টিআইবি। জনস্বার্থ ও গণতন্ত্রের জন্য ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন, গত 5 বছরে এমপিদের তুলনায় অবিশ্বাস্যভাবে সম্পদ বেড়েছে উপজেলা নির্বাচনের প্রার্থীদের। প্রথম ধাপের নির্বাচনে 7% প্রার্থীর সম্পদ কোটি টাকার বেশি, যা গত উপজেলা নির্বাচনের তুলনায় দ্বিগুণ। আগামী 8 মে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি প্রকাশিত 144 উপজেলার প্রার্থীদের হলফনামা অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী 560 জন, ভাইস চেয়ারম্যান 611 এবং নারী ভাইস চেয়ারম্যান 435 জন, যাদের 26 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। প্রার্থীদের প্রায় 17% বিভিন্ন মামলায় অভিযুক্ত, প্রায় 23% প্রার্থী ঋণ খেলাপি। 100 বিঘার উপর জমি আছে 10 জনের, যা আইনসম্মত নয়। নির্বাচনকে সামনে রেখে হলফনামা বিশ্লেষণ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে টিআইবি। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, উপজেলা নির্বাচনে প্রার্থীদের সম্পদ বেড়েছে অবিশ্বাস্যভাবে। 144 উপজেলায় 117 জন প্রার্থীর সম্পদ কোটি টাকার বেশি। গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন এমপিদের। সংসদ সদস্যদের ক্ষেত্রে এ হার 3065%, যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বেড়েছে 4200%-এর বেশি। হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে, ব্যয় বেড়েছে, সেটা বৈধের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকাটি স্বপ্রণোদিতভাবে কখনই পালন করেন না, বা এরকম তথ্য প্রকাশের পরও কখনই কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এরকম কোনো দৃষ্টান্ত নেই। টিআইবির গবেষণায় দেখা যায়, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দাপট বাড়ছে ব্যবসায়ীদের। এতে পেশি শক্তি আর অর্থ ব্যবহারে অনুপ্রবেশ ঘটছে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। যারা সুস্থ রাজনৈতিক ধারক তাদেরকে স্পেস থেকে সরিয়ে দিয়ে এখানে অনুপ্রবেশ ঘটছে। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে মুনাফা অর্জন করবো, এটা হচ্ছে স্বাভাবিক একটা ধারা।
ডক্টর ইফতেখার বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখাতে ও ক্ষমতায় টিকে থাকতে বারবার কৌশল পরিবর্তন করছে ক্ষমতাসীনরা। মন্ত্রী এমপিদের হস্তক্ষেপের পাশাপাশি স্বজনদের মনোনয়নের সমালোচনা করেন তিনি। বিশেষ স্বার্থ অর্জনের লক্ষ্যে গোলপোস্ট পরিবর্তনের চর্চা এখানে দেখতে পাচ্ছি। একবার আমরা দলীয়ভাবে নির্বাচন করব, আবার দলীয় নির্বাচন আইনগতভাবে হওয়া সত্ত্বেও আমাদের দলের নিজস্ব সংবিধান অনুযায়ী সেটি হওয়া সত্ত্বেও আমরা সেটাকে চর্চা করছি না। কর্তৃত্ব পাওয়ার যে চাহিদা সেটা এত প্রবল যে এর সুযোগ থেকে কেউ বঞ্চিত হতে চান না। টিআইবি নির্বাহী পরিচালকের মতে, নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত মানার চর্চা কমে গেছে। এতে সুস্থ প্রতিযোগিতা হচ্ছে না, জনস্বার্থ নয় ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাচ্ছে। উত্তর খোঁজা উচিত যে আসলে কি রাজনীতির অর্থ এটা কি নাকি অন্য কিছু। আমাদের লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্যকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের নিবৃত্তকরণের জন্য সাংগঠনিকভাবে আমাদের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা চেষ্টা চালিয়ে যাবেন। আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনোভাবে, এটা এখনই হবে, নির্দিষ্ট একটা টাইমে হবে, তার সময় মতো। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভেদ স্পষ্ট। কেন্দ্রের নিষেধ অমান্য করে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এমন মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাদেরকে নিষেধ করলো, কারো বউ, কারো শালা, কারো সন্তান দাঁড়াবে না, কিন্তু একজনের কথা শোনেনি, সবাই দাঁড়িয়েছে। যা অন্য এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন যারা দাঁড়িয়েছে, স্ত্রী, পুত্র, কন্যা, শ্যালক, তারা বলছে যে প্রধানমন্ত্রী নেই, 20 থেকে 25 জন আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে, তাহলে আমরা বাদ যাবো কেন? মফস্বলে লোডশেডিং কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হওয়ার পর বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে আর্থিক ও জ্বালানি সংকট অনেকটাই মিটেছে। এছাড়া মন্ত্রিসভায় জানানো হয়, সুন্দরবনে আগুনের পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে। তীব্র গরমে মফস্বলে বিদ্যুতের লোডশেডিং পৌঁছায় অসহনীয় মাত্রায়। কোথাও কোথাও 15 থেকে 16 ঘন্টাও দেখা মেলেনি বিদ্যুতের। মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, কিছু কেন্দ্র বন্ধ আছে, আবার জ্বালানি ও আর্থিক সংকটও লোডশেডিংয়ের কারণ। এই সংকট এখন অনেকটা কেটে গেছে বলে দাবি করেছেন তিনি। অর্থের সংস্থা এবং আমাদের তেলের সংস্থা, এই দুটা জিনিসকে সমন্বয় করতে হবে। সেটা করতে আমাদের যে সময়টুকু লেগেছে, সেই সময়টুকু কিন্তু আমাদের বেশ কিছু জায়গায়, গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে আমাদের লোডশেড করতে হয়েছে, বা সার্বিকভাবে এখন পরিস্থিতি আগের থেকে ভালো। প্রধানমন্ত্রী মফস্বলে লোডশেডিং কমানোর নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। এক্ষেত্রে প্রয়োজনে শহরে লোডশেডিং বাড়িয়ে সমন্বয়ের কথা বলা হয়। মাননীয় প্রধানমন্ত্রীও এটা ওয়াকিবহাল, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। আমরা সেটাই ব্যবস্থা করে এখন একটা ভালো অবস্থায় আসছি। আমার মনে হয় না যে কোথাও লোডশেড করে আরেক জায়গায় দেওয়ার জন্য ব্যবস্থাটা করতে হবে না, তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা। আজকে যদি দেখেন জিরো লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনের আগুনের সবশেষ পরিস্থিতি জানতে চেয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সভায় অবহিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন 100% নিভে গেছে এরকমভাবে না, নিয়ন্ত্রণে আছে, মানে এখন কন্ট্রোল করা গেছে, কোঅর্ডিনেট করা গেছে। ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন, তারপর তারা ডিক্লেয়ার করবেন। মন্ত্রিসভায় প্রত্নসম্পদ আইনের প্রস্তাবনা উত্থাপিত হলেও এর কয়েকটি ধারা সংশোধনের পরামর্শ দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
তাপপ্রবাহের পর শুরু হয়েছে বৃষ্টিপাত, আর এই পানিতেই বাড়তে পারে এডিস মশার প্রজনন। এ বিষয়টি মাথায় রেখে বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 27 এপ্রিল থেকে 9 মামলায় জরিমানা করা হয়েছে 3,26,000 টাকা। এমন অভিযানের পাশাপাশি জনসচেতনতার উপরেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী, কিন্তু দেখা দিয়েছে নতুন শঙ্কা। গরমে মানুষের কষ্ট হলেও মশার উপদ্রব অনেকটাই কমে যায়, বৃষ্টি মৌসুমে বাড়ে। সারা বছরের রোগে পরিণত হওয়া ডেঙ্গু নিয়ে তাই নতুন করে সতর্কবার্তা দিলেন এই কীটতত্ত্ববিদ। বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে পাত্র পড়ে আছে সেই পাত্রগুলোতে পানি জমা হবে এবং 1 সপ্তাহের মধ্যে এডিস মশার প্রজনন অনেক বেড়ে যাবে এবং 1 সপ্তাহ পর থেকে আপনি দেখবেন ডেঙ্গু অনেক বেড়ে গেছে। বর্ষাকাল শুরু হলেই ডেঙ্গুর প্রকোপটা বাড়বে। আমরা মাঠ পর্যায়ে যে এডিস মশা নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গাতে এডিস মশার যে ঘনত্ব পাচ্ছি সেই ঘনত্ব বলে দিচ্ছে যে এই বছরও ডেঙ্গু প্রকোপ বেশ ভালোই হবে। চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 27 জন। এর মধ্যে মে মাসের 4 তারিখ একদিনেই ঢাকায় মৃত্যু হয়েছে 3 জনের। যদিও এবার আগেভাগেই মশক নিধন অভিযানে নেমেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চলছে লিফলেট বিতরণ। ডেঙ্গুর লার্ভা জন্ম নিতে পারে এমন ময়লা বা ফেলনা জিনিসপত্র কাউন্সিলর অফিসে জমা দিলে মিলছে নগদ অর্থ। সোমবার কুড়িলে একটি বাণিজ্যিক ভবনে লার্ভা পেয়ে লাখ টাকা জরিমানা করেন কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কোনো চ্যালেঞ্জ মনে হবে না যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, অফিস বাড়ি যে কোনো জায়গায় আমরা যদি এই ধরনের কোনো পাত্রে এডিসের লার্ভা পাই, আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনগণ ও প্রশাসনকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে, এমনটাই মত সব পক্ষের। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কারাবন্দী এক রোহিঙ্গাকে মুক্ত করতে ভুয়া জামিননামা, তাতে আবার আদালতের সিলমোহরও বসানো হয়। ভয়ঙ্কর জালিয়াতির এই ঘটনা ধরা পড়েছে নোয়াখালীর হাতিয়ায়। সংশ্লিষ্ট সাখাওয়াত হোসেন নামের এক পেশকারকে 15 কার্যদিবস সব মামলা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। অবশ্য ওই আদালতে এই ঘটনা নতুন কিছু নয়, এমনটি বলছেন সিনিয়র আইনজীবীরা। জামিন অযোগ্য এমন অপরাধের দৃষ্টান্তমূলক সাজা তারা চান। নোয়াখালী থেকে সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজের পাঠানো তথ্য ছবিতে আরেক সহকর্মী আখলাকুস সাফার রিপোর্ট। নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের পর তাদের নানান অপরাধের বিচার হয় হাতিয়ার ফৌজদারি আদালতে। একটি মাদক মামলায় কারাবন্দী ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্প 3-এর রোহিঙ্গা আয়েশা বেগমের নামে ভুয়া জামিননামা এখন হাতিয়ার আদালতে টপ অব দ্য টপিক। 21 এপ্রিল আইনজীবী তাকরিমুল করিম স্বাক্ষরিত ওই জামিননামায় দেখা যায় 1000 টাকা জরিমানায় বেইল বন্ড করা হয়েছে। তাতে জিম্মাদার আইনজীবী সহকারী সাখাওয়াত হোসেন, অথচ আদালতে ওই জামিনের শুনানিই হয়নি। শুধু তাই নয়, একই তারিখে আমলি আদালত 5-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভুয়া সিল স্বাক্ষর ব্যবহার করে বানানো হয় জাল মুক্তিনামাও। যে দস্তখতটা, এই দস্তখত আমার না, তবে আমার সিলটা ব্যবহার করা হয়েছে। আপনার সিগনেচার আছে, আপনার হাতের লেখা, সবাই তো বলছে আপনার হাতের লেখা। এই বিষয়ে আমি জানি না দাদা। পরে ওই আদালত নিজস্ব তদন্তের কথা জানিয়ে হাতিয়া আইনজীবী সমিতিকে একটি চিঠি দেন। বলা হয় সে জামিন ও মুক্তিনামা তখনও কোনো বিচারিক কার্যক্রমে উপস্থাপিত হয়নি, তবে ভুয়া জামিননামায় জিম্মাদার আইনজীবী সহকারীকে সকল মামলা কার্যক্রম থেকে 15 কার্যদিবস বিরত থাকতে হবে। সিগনেচার নকল করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, যিনি আমলি আদালত 5-এ বিচার কাজ করছেন। এই ধরনের অপরাধ জামিন অযোগ্য এবং এর সর্বোচ্চ সাজা 7 বছরের কারাদণ্ড। ওই চক্রটা ওদের কাছে আসে, ওরাই আপনার তাদেরকে বেল আউট করে। সেটা কি বৈধভাবে করে না অবৈধভাবে করে না কাগজ খিজন করে, এটা একমাত্র তারাই জানে। আমার মনে হয় জেলখানার কাগজগুলি যদি ভালোভাবে চেক আপ করা হয়, এই একটা কাগজ না আর অনেকগুলি কাগজ পাওয়া যায়। জেলাদেরগুলো যখন পরীক্ষা নিরীক্ষা করলো, বললো যে ধরুন আসামি জামিন হয় নাই, এটা জাল ভুয়া। তখন জেলার সাহেব নাকি আবার ওই যে ডিসি স্যারের কাছে পাঠাইছে, ডিসি স্যার আমাদের এই মিস্টারের কাছে পাঠাইছে। রোহিঙ্গাদের মামলা সাখাওয়াতে পরিচালনা করে, এদের থেকে অনেক টাকা পয়সা নেয়। নদীর উত্তর পাড়া সেখানে একটা চক্র আছে,
জেলখানা এরিয়াতে একটা চক্র আছে, রোহিঙ্গা ক্যাম্পে একটা চক্র আছে, হাতিয়াতে একটা আছে। ওদের মামলা মোকদ্দমাগুলো, ওদের মাধ্যমে সে মামলা মোকদ্দমাগুলো পরিচালনা করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর শঙ্কা, এমন নজির বাধাগ্রস্ত করবে ন্যায় বিচারে। এই ধরনের অপরাধ যদি আশকারা পায় বা ছাড় পেয়ে যায়, অপরাধীরা কোর্টকে অ্যাভয়েড করে তারা পর্যায়ক্রমে এই ধরনের কাজের ধারাবাহিকতা বাড়বে। আর ধারাবাহিকতা বাড়লেই তখন দেখা যাবে যে এত অঞ্চলে মাদক, সন্ত্রাস সহ ইত্যাদি কর্মকাণ্ড বহুলাংশে বেড়ে যাবে। ন্যাক্কারজনক এই ঘটনায় কড়াকড়ি সাজার দৃষ্টান্ত দেখতে চান জেলার সিনিয়র আইনজীবীরা। এখানে তাহলে আর কোর্ট কাছারির দরকার হবে না। যদি কোর্টের কোনো স্টাফ বা এখানে কোনো আইনজীবী হোক, মহরার হোক, তারা যদি জড়িত থেকে এই ধরনের জাল কাগজ, জাল জামিননামা বা জাল জামানতনামা তৈরি করে, সেক্ষেত্রে তো কোর্ট কাছারিতে কোনো শৃঙ্খলা থাকবে না এবং আইনের শাসন থাকবে না। হাতিয়া আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মোট ৮৬টি মামলার মধ্যে এখন বিচারাধীন ৫০টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ। তুচ্ছ ঘটনায় চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দুপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ ও চকবাজার থানা ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায় রণক্ষেত্রে পরিণত হয় গনি বেকারি মোড়। কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনের পতাকা উত্তোলন শেষে মহানগর ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করা নিয়ে বাকবিতণ্ডার জের। এরই জেরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মিল্টন সমাদ্দারের আশ্রমে থাকা শিশু ও বৃদ্ধদের দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। কথা জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য তিনি দিয়েছেন। আশ্রমে আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া, থাকা, ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আলহাজ ফাউন্ডেশনের কর্ণধার ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা, তিনি এগিয়ে আসছেন এবং উনি বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। মিরপুরে আমরা গিয়েছি প্রথমে, সেখানে সরজমিনে দেখে ওদের যে মাছ, মাংস, কাঁচা বাজার এবং বাচ্চাদের দুধ, তারপরে আরও বিষয় যেগুলো ছিল প্যাম্পার্স, ডিম, যেগুলো শর্টেজ ছিল, ওগুলোর সাথে সাথে আমরা কিন্তু দিয়েছি। টাঙ্গাইলের শাড়ির জিআই সত্ত্ব রক্ষার জন্য আইনি লড়াই করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ লিখিতভাবে তথ্য জানায় শিল্প মন্ত্রণালয়। একই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা করে আদালতে তা দাখিল করা হয়। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে জিআই পণ্যের তালিকা তৈরি এবং রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের ব্যর্থতার জবাব চেয়েও রুল জারি করেন আদালত। আন্তর্জাতিক মহলের আহ্বান অনুরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যে কোনো সময় অভিযান শুরু হবে। এরই মধ্যে রাফা থেকে সরে যাওয়ার জন্য আশ্রিত ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই নতুন এই অভিযানের হুমকি দিল ইসরায়েল। যুদ্ধবিরতি না হওয়ার জন্য হামাসকে দায়ী করলেও হামলা চলমান রাখতে নানা টালবাহানা করছে দেশটি। গেল ৭ মাসের অভিযানে নির্বিচারে গাজাবাসীদের হত্যা করেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের নির্দেশেই জীবিতরা আশ্রয় নেয় সীমান্ত শহর রাফায়, যার আয়তন মাত্র ৬৪ বর্গ কিলোমিটার, অথচ আশ্রিত ১৫ লাখ ফিলিস্তিনি। এবার এলো সেই শহরও খালি করার আলটিমেটাম। সামাজিক মাধ্যমে একটি গ্রাফিক্স প্রকাশ করেছে আইডিএফ। লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে রাফা। জানানো হয়েছে যে কোনো মুহূর্তে হতে পারে স্থলাভিযান। অবশ্য গ্রাফিক্সের নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত হয়েছে খান ইউনিস এলাকা। দ্রুত আশ্রিতদের সরতে বলা হয়েছে সেখানে। মানবাধিকার সংস্থাগুলো বলছে রাফায় স্থলাভিযান চালালে সেটি হবে নিকৃষ্ট উদাহরণ। বিশ্ব দেখবে চরম মানবিক বিপর্যয়। গেল কয়েক মাস ধরেই ইসরায়েলকে থামানোর চেষ্টা করছে বিভিন্ন মহল। তবে সব উদ্যোগকে বুড়ো আঙুল দেখাচ্ছেন নেতানিয়াহু। কায়রোতে গেল দুদিনের আলোচনাও ভেস্তে গেল তেল আবিবের বাধায়। যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের আচরণ উদ্বেগজনক। প্রকৃতপক্ষে তারা কোনো সমাধানে আসতে চায় না। সুতরাং খুব শিগগিরই রাফায় শুরু হবে স্থলাভিযান। পুরো গাজায় চালানো হবে চিরুনি অভিযান। শুরু থেকেই রাফায় স্থলাভিযানের হুমকি দিচ্ছেন নেতানিয়াহু। আবারও স্পষ্ট করলেন অবস্থান। জানান পৃথিবীর কোনো শক্তিই থামাতে পারবে না ইসরায়েলকে। ৮ দশকে আগে যখন ইহুদিদের নির্বিচারে হত্যা করা হয়, সে সময় কেউ বাঁচাতে আসেনি।
বহু বছর পর আবারও অত্যাচারীরা চালাচ্ছে দমনপীড়ন, কিন্তু পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না ইসরায়েলকে। অস্তিত্ব রক্ষায় যুদ্ধ চালিয়ে যেতে হবে, একঘরে হতে হলেও আপত্তি নেই। স্থলাভিযানের প্রস্তুতির পাশাপাশি রাফা ঘিরে অব্যাহত ইসরায়েলের বিমান হামলা। রোববার রাতভর তাণ্ডবে প্রাণ গেছে 22 ফিলিস্তিনির। সোমবারও থেমে থেমে চলছে গোলাবর্ষণ, বিধ্বস্ত হয়েছে বহু ভবন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলের সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল নেতানিয়াহু প্রশাসন। রোববার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আল জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, গাজায় যতদিন অভিযান চলবে ততদিন চ্যানেলটির সম্প্রচার বন্ধ থাকবে। পূর্ব জেরুজালেম আল জাজিরার কার্যালয়ে তল্লাশি চালানো হয় এবং সাদা পোশাকের কর্মকর্তারা টিভি অফিসে হানা দেয়, জব্দ করে ক্যামেরা সহ নানা সরঞ্জাম। তেল আবিবের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যমটি। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।